শিবায় নমো নমো, জয় কালী ওং স্বাহা ফট। এবার আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। আর মাত্র দুটো বলি দিলেই আমায় আর কেউ ঠেকাতে পারবে না, কেউ না। কয়েক বছর আগের এই পুরনো শ্মশানে প্রায়শই কারো অট্টহাসি আর একই সাথে কারো করুণ আর্তনাদ শোনা যেত, যেন কেউ পৈশাচিক হাসি হাসছে। বুঝতে পারছি না হঠাৎ এভাবে গ্রামের অঘটন ঘটছে কি করে। হঠাৎ বাচ্চা কাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, কিছুই বুঝে উঠতে পারছি না। কে জানে কোন কালো নজর গ্রামে ঢুকেছে, কার কুনজর পড়েছে। চল তো চল, এখান থেকে চল। গা কেমন যেন ছমছম করছে। মনে হচ্ছে যে পুরনো শ্মশান থেকে কেমন উটকো গন্ধ নাকে লাগছে। ও তোর মনের ভুল, কই আমার তো এমন লাগছে না। সে বাপু তুই ভালো জানিস, কিন্তু আমার এখানে মন সায় দিচ্ছে না। চল তো চল। তারা যেই টং থেকে উঠতে যাবে অমনি আবছা অন্ধকার ভেদ করে দৌড়ে এলো সায়ন। তাকে দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। তোমরা এখানে? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে, মনিকাকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনিকা এই গ্রামেরই সকলের আদরের মেয়ে, বয়সেই 15-16 হবে। মনিকার এই খবর পেয়ে মোহন ও সামন্ত তড়িঘড়ি করে সায়নের সামনে এলো। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কাল থেকে নাকি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আশেপাশে খুঁজেও নাকি খোঁজ পাওয়া যায়নি। আজব, চল তো দেখি। সকলে তড়িঘড়ি করে ছুটল মনিকাদের বাড়িতে। সেখানে তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে তার একমাত্র মেয়ের জন্য। কেঁদো না গো দাদা, হয়তো আছে কোথাও না কোথাও। মেয়ে আমার কোথাও যায় না গো, কোথাও যায় না। কি যে হলো আমার মেয়েটার, মেয়েটা ছাড়া যে আমার আর কেউ নেই। আমাদের একবার খোঁজ নেওয়া দরকার। চলো তো সবাই মিলে গিয়ে ওকে খুঁজি। হ্যাঁ, তাই বরং ভালো। সবাই মিলে ওকে খুঁজলে ঠিক কোথাও না কোথাও পেয়ে যাব। সবাই মিলে রাতের আধার ভেদ করে বেরিয়ে পড়ে মনিকাকে খুঁজতে। এত খুঁজেও মনিকাকে তারা পেল না। সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। কোথায় গেল আমার মেয়েটা? এখন শুধু বাকি আছে ওই পুরনো শ্মশানটা। না না, আমার মেয়ে শ্মশানে কি করবে? চলো চলো, অন্য কোথাও দেখি। আমরা তো খুঁজলাম কিন্তু পেলাম না তো। এখন শ্মশানে দেখা বাকি আছে, চলো না ওখানে গিয়ে দেখি। উপায় নেই, চলো খুঁজে আসি, যদি সেখানে পেয়ে যাই। এই পুরনো শ্মশানের নাম শুনলেই গা শিউড়ে ওঠে গ্রামবাসী, কিন্তু আজ নিরুপায় হয়ে তারা সেই দিকে এগোতে থাকে। সেখানে গিয়ে শ্মশানের দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল তাদের। শ্মশানে ছড়িয়ে আছে তাজা রক্ত আর মৃত মানুষের হাড়গোড়, আর সদ্য কাটা এক তাজা রক্তে ঘেরা মানুষের কাঁটা মাথা। এসব কি এখানে? এগুলো তো তাজা রক্ত। ওদিকে দেখো, ওদিকে ওটা কার মাথা পড়ে আছে? মনিকা, ওর গায়ের জামার টুকরো এখানে। মনিকা মা আমার। ওটা কার মাথা? ভয়ে ভয়ে তারা এগিয়ে গেল উল্টে থাকা মাথাটার দিকে। এগিয়ে যেতেই তারা দেখলো এটা আর কেউ না, মনিকার কাটা মাথা। তা দেখে কান্নায় ভেঙে পড়ে মনিকার বাবা। মনিকা, আমার মেয়ে, কার নজর পড়েছে আমার মেয়ের ওপর? কেঁদো না দাদা, কেঁদো না। কিভাবে যে কি হলো আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। কে করলো এমনটা? আমার তো মনে হয় কোনো অশুভ শক্তি আমাদের গ্রাম গ্রাস করেছে। আর তা না হলে এত ভয়ঙ্কর কাণ্ড কি করে হয়? একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। আর এই পুরনো শ্মশান আগে থেকেই খারাপ, অভিশপ্ত বলা হয়। কিন্তু মনিকা এখানে কেন এসেছে? সেটাই তো কথা, কেন এখানে এসেছিল? এখন
এখন থেকে গ্রামের সবাইকে সাবধানে থাকতে হবে। হঠাৎ গ্রামে প্রবেশ করে সৌম্যদর্শন এক মানুষ। কপালে চন্দনের তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা। তাকে দেখে গ্রামের কিছু মানুষ এগিয়ে এলো। প্রণাম নেবেন সাধু বাবা, আপনি কাউকে খুঁজছেন? আমি তীর্থে বেরিয়েছি। আমি পরমানন্দ। আমি খুবই ক্ষুধার্ত, যদি কিছু খেতে দিতে। আপনি পরমানন্দ সাধু বাবা? আমাদের গ্রাম তবে আজ ধন্য। আপনার অনেক সুনাম শুনেছি। আপনাকে সামনে থেকে দেখার ভাগ্য হবে কোনোদিন ভাবিনি। আপনাকে যদি আমি দুবেলা খাওয়াতে পারি তবে তা আমার সৌভাগ্য। আমি খুবই নগণ্য একজন মানুষ। আমি এই গ্রামের মোড়ল। আপনি আমার বাড়িতে কয়েকদিন থাকুন, আমি খুব খুশি হব। থাকার সময় যেমন নেই, কিন্তু এই গ্রামের হাওয়া আমার কিছু ঠিক মনে হচ্ছে না। ঠিকই বলেছেন সাধু বাবা, অশুভ ছায়া পড়েছে গ্রামে। আপনি মোড়লের বাড়িতে কিছুদিন থাকুন, আমাদের সাহায্য করুন। কি হয়েছে আমায় খুলে বলো। দয়া করে আপনি আগে আমার বাড়িতে চলুন। খাওয়া দাওয়া করে বিশ্রামের পর বিকেলে মোহন সহ আরও কিছু মানুষ আসবে, তখন সব কিছু আপনাকে খুলে বলবো। ঠিক আছে, তবে তাই হোক। হা হা মাহান্ত, এমন আপ্যায়ন করলে যে আমি আর নড়তেও পারছি না। এত তৃপ্তি করে খেয়েছি আজ। তোমার গিন্নির রান্না খুব ভালো। এ তো আমাদের পরম সৌভাগ্য সাধু বাবা। আমার হাতে রান্না আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি। হ্যাঁ সাধু বাবা, সত্যি শুনে খুব ভালো লাগলো। আপনি কি দুটো মিষ্টি খাবেন সাধু বাবা? এনে দিই? না না, আমার পক্ষে আর এক ঢোক জল গেলাও সম্ভব না মা। আচ্ছা, কিছুক্ষণ পরেই তবে খাবেন। যাও, তুমি রাতের রান্নার প্রস্তুতি নাও। মাহান্তর গিন্নি সেখান থেকে চলে যায়। পরমানন্দ উঠোনের দিকে তাকিয়ে দেখে সায়নরা তার দিকেই এগিয়ে আসছে। ওই তো সবাই চলে এসেছে সাধু বাবা। আচ্ছা, তোমরা আমায় খুলে বলো তো, এবার কি হয়েছে ঠিক তোমাদের? কি ভয়ঙ্কর কাণ্ড সাধু বাবা! আমাদের গ্রামের পুরনো শ্মশানের আগে থেকে নাম খারাপ। কাল রাতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ভয়ঙ্কর ঘটনা? কি এমন হয়েছে যে তোমরা সবাই ভয় পেয়ে আছো? সাধু বাবা, আমাদের গ্রামের রঞ্জিত ভাইয়ের একমাত্র মেয়ে মুনিকা গেল পরশু রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই মিলে মশাল নিয়ে পুরো গ্রাম খুঁজে মুনিকাকে না পেয়ে গ্রামের পুরনো শ্মশানে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম! শ্মশানের এক কোণে মনিকার কাটা মাথা পড়েছিল সাধু বাবা, আর চারিদিকে তাজা রক্ত আর হাড়গোড় ছড়ানো। এর আগে আরো কিছু বাচ্চাও গ্রাম থেকে এভাবে উধাও হয়ে গেছে। মেয়েটা ছাড়া আমার এই দুনিয়ায় কেউ ছিল না। আমার আর কেউ রইল না সাধু বাবা, কেউ রইল না। তোমরা কি কিছু আজ করেছো? না সাধু বাবা, তেমন কোনো কিছুই আজ করিনি। তবে মনে হয় কোনো অশুভ শক্তি এই কাজ করেছে। আর এসব অশুভ শক্তি কি আমাদের হাতে ধরা পড়ে? মাহান্ত, আপনি তো এই গ্রামের মোড়ল। আপনি কখনো খোঁজ নেননি এই কাজ কে বা কারা করেছে? হ্যাঁ, তিনি বহুবার তার লোকজনকে দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু কিছুই খুঁজে পাইনি। হ্যাঁ সাধু বাবা, আমি সহ আমার লোকেরা বলেন বহুবার এই সত্যতা খোঁজার চেষ্টা করেছি যে গ্রামে কেন এসব হচ্ছে, কিন্তু কিছুই আমাদের নজরে পড়েনি। আর ওই শ্মশানে যাওয়ার সাহসও কারো হয় না, তাই আগে কখনো সেখানে যাওয়াও হয়নি। তবে কাল যখন আমরা গেলাম আর চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে বুঝতে পারলাম যে এই শ্মশান আসলে একটা অভিশপ্ত শ্মশান। আমি একবার ওই শ্মশানে যেতে চাই। না না সাধু বাবা, এই আপনি কি বলছেন? ওখানে গ্রামের কোনো মানুষ পা রাখে না, আর আপনি বাইরের লোক হয়ে ওই পুরনো শ্মশানে যাবেন বলছেন? না মানে আপনি তো আমাদের গ্রামে থাকেন না, তাই আর কি। মোড়ল ঠিকই বলেছে সাধু বাবা, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না।
আপনি বরং গ্রামে থাকুন কিছুদিন, দেখুন কিছু বুঝে উঠতে পারেন কি না। আচ্ছা ঠিক আছে, তবে তোমরা যা বলছো আমি তাই করব। মাহান্তর চণ্ডী মণ্ডপে এক থমথমে নীরবতা বিরাজ করছে। পরমানন্দ সাধু একদৃষ্টিতে শ্মশানের দিকের জঙ্গলটার দিকে তাকিয়ে আছেন। তার শান্ত চোখের আড়ালে যেন কোনো ঝড়ের পূর্বাভাস খেলা করছে। মহান্ত, তোমরা ভয় পাচ্ছ বলে আমি যাব না, তা হয় না। তবে আপাতত তোমরা যখন বারণ করছো, আমি আজ রাতে গ্রামেই থাকবো। কিন্তু একটা কথা মনে রেখো, পিশাচেরা কিন্তু দূর থেকে আসে না, তারা অন্ধকারেই বাসা বাঁধে। আপনি কি বলতে চাইছেন সাধু বাবা? এই পিশাচ কি আমাদের গ্রামেরই কেউ? সময় সব বলে দেবে বাবা সায়ন। পরমানন্দ সাধুকে উপরতলায় থাকতে দিয়েছে মোড়ল মাহান্ত। রাত তখন গভীর, পুরো গ্রাম তখন একদম নীরব হয়ে আছে। পরমানন্দ সাধু কোনো এক বিষয়ে ভাবতে ভাবতে বারান্দায় পায়চারি করছে। হঠাৎ তার নজর গেল পাশের ঝোপের দিকে। দেখল কেউ একজন কালো চাদর পিছিয়ে মিলিয়ে গেল রাতের আঁধারে। তার কিছুক্ষণ পরেই আবার সাধু খেয়াল করল মাহান্তর বাড়ি থেকে কেউ শরীরের মুখে চাদর পেঁচিয়ে বেরিয়ে গেল। কিছু তো একটা গোলমেলে ব্যাপার আছে, তবে আজ নয়, আমাকে আরো কিছুদিন পরখ করতে হবে। এখন যাই, গিয়ে শুয়ে পড়ি। এই বলে পরমানন্দ সাধু ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তবে তার পরক্ষণেই দরজায় কড়া পড়ল তার। কে কে এত রাতে? আমি সাধু বাবা, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল, একটু দরজাটা খুলুন। পরমানন্দ সাধু তড়িঘড়ি দরজা খুলতেই মাহান্তর গিন্নি আতঙ্ক নিয়ে ঘরে ঢুকে পড়ে। কি হয়েছে মা? আপনি এত রাতে, আর আপনাকে এত আতঙ্কিত দেখাচ্ছে কেন? সাধু বাবা, আপনাকে কিছু বলতে চাই। আমার কাছে কিছু সুবিধের মনে হচ্ছে না। আমার স্বামী রোজ রাতের বেলা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। সে হয়তো জানে না যে তার এই আনাগোনা আমি ঠিক টের পাই। সে কোথায় যায় তাও আমি জানি না। তবে আমি একদিন দেখেছিলাম সে ওই পুরনো শ্মশানের পথ ধরেছে। আমি ভয়ে তাকে এ বিষয়ে কিছুই জানাতে বা বলতে পারিনি। সে আবার এসবের সাথে যুক্ত নয় তো। এই বিষয়টা আজ আমি নিজে চোখেই দেখেছি। আপনি ভয় পাবেন না মা, সবকিছু ওই খুব দ্রুত খোলসা হবে। এই গ্রামে প্রথম ঢুকে আমার সন্দেহ লেগেছিল। যদি আবার কোনো অঘটন ঘটে? আপনি ভয় পাবেন না, আপনি যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। পরমানন্দ সাধুর কথায় আশ্বস্ত হয়ে মাহান্তর গিন্নি তার ঘরে চলে যায়। পরমানন্দ সাধু তখন জানালা দিয়ে ওই শ্মশানের দিকে তাকাতেই তার চোখে পড়ে এক নীল ধোঁয়া ছড়িয়ে পড়েছে সেখানে। কি হলো সাধু বাবা, সবার সাথে কি নিয়ে আলোচনা করছেন? তেমন কিছু না, আমি একটু গ্রামের বাইরে যাচ্ছি, সন্ধে হতে হতেই ফিরে আসবো। একটু জরুরি কাজ পড়ে গেছে। বেশ বেশ, তবে আপনার জন্য আমরা অপেক্ষা করব। ঠিক আছে, তবে আমি চলি। এই বলে পরমানন্দ সাধু চলে যায়, আর মাহান্ত সাধুর চলে যাওয়া দেখতে থাকে। কিরে, যা যা বলেছি সব মনে আছে তো? আজকে কিন্তু শেষ দিন। হ্যাঁ, আমার মনে আছে। আজ রাতেই কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না। কথার যেন কোনো নড়চড় না হয়, তাহলে তো জানিস কি হবে তোর। সূর্য ডুবু ডুবু, আকাশের কোণে রক্তের মতো লাল আভা ফুটে উঠেছে। পরমানন্দ সাধু গ্রামে ফিরে এলেন, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। মাহান্ত তখন বাড়ির উঠোনে বসে একটা খড়গ ধার দিচ্ছিল। সাধুকে দেখেই সে তাড়াহুড়ো করে সেটা সরিয়ে ফেলল। সাধু বাবা, কাজ শেষ হলো? আসুন আসুন, ভিতরে আসুন, আপনার জন্য ডাবের জল রাখা আছে। কাজ শুরু হলো মাহান্ত, শেষ হতে এখন অনেক দেরি। ডাবের জল বরং আজ থাক।
আপনি কি চাইছেন বলুন তো বাবা, কিছু হয়েছে? না, কিছু না। রঞ্জিত আর সায়নকে একবার খবর দাও তো। আজ রাতে ওদের সাথে আমার কিছু বিশেষ কাজ আছে। কি এমন কাজ সাধু বাবা, আমায় বলুন না হয়। রাত জেগে গ্রাম পাহারা দিতে হবে এবার। তুমি হলে গ্রামের মোড়ল, গ্রাম পাহারা কি আর তুমি দিতে পারবে? তাই ওদেরকেই ডাকো। আচ্ছা সাধু বাবা, ঠিক আছে, আমি ওদেরকে ডেকে পাঠাচ্ছি। রাত তখন প্রায় গভীর। চারদিকে ঝিঁঝি পোকার ডাক আর পেঁচার কর্কশ আওয়াজ। শ্মশানের মাঝখানে সেই তান্ত্রিক আজ ভয়ঙ্কর যজ্ঞের আয়োজন করেছে। তার সামনে একটা হাড়ের মালা আর মণিকার সেই ছিন্ন ভিন্ন জামার টুকরো। আজই সেই রাত। আজ রক্ত চড়ালে মহাকাল জাগ্রত হবে। হায় হায়, নিয়ে আয় সেই বলি। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে মাহান্ত বেরিয়ে এলো। মাহান্ত তান্ত্রিকের দিকে ইঙ্গিত করে বলে, কাজটা কি এখানেই হবে? সাধু বাবা তো বাকিদের নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে, এই সুযোগ। সাধুর চিন্তা বাদ দে, ওরা এই বিষয়ে কিছুই জানবে না। আর কি বা করবে তারা? তুই শুধু তোর কাজটা কর। এই হাড়ের গুঁড়ো মিশিয়ে প্রসাদটা নিয়ে যা। কাল সকালে যেন পুরো গ্রাম এটা খায়, তাহলে গ্রামের মানুষরা আমার বশে চলে আসবে। কিন্তু কি বলে খাওয়াবো তাদের? ওদের বলবি এই প্রাসাদ খেলে তবেই তারা প্রাণ বাঁচিয়ে চলতে পারবে, না হয় মনিকার মতো হাল হবে তাদের সকলের। ঠিক আছে, তবে তাই হবে। তান্ত্রিক যখন অট্টহাসি হাসছে, হঠাৎ শ্মশানের চারপাশ থেকে মশালের আলো জ্বলে উঠল। সায়ন, রঞ্জিত, মোহন এবং একদল গ্রামবাসী ঘিরে ফেলল তাদের। মাঝখানে দাঁড়িয়ে পরমানন্দ সাধু। ধর্মের কল বাতাসে নড়ে মাহান্ত। শ্মশানের ডাক কি কেবল তোরাই শুনতে পাস? এই গ্রামে ঢুকে আমি আঁচ করেছি কি হচ্ছে এই গ্রামে। এখানেই সর্ষের ভেতরেই ভূত। এই সাধু সাধু বাবা, আপনি মানে আমি তো এখানে এসেছিলাম পিশাচটাকে ধরতে। তুই নিজেই আমাকে এই পথে এনেছিস। তুই নিজেই চেয়েছিলি এমন কিছু করতে যেন সারা জীবন তুই আরাম আয়েসে খেতে পারিস, মোড়ল হয়ে থাকতে পারিস। মিথ্যা, এই শয়তান তান্ত্রিক মিথ্যা বলছে। আপনি মিথ্যে বলবেন না মাহান্ত কাকা। সাধু বাবা আমাদের আগেই সব বলে দিয়েছিলেন। বিকেলে উনি যখন বাইরে গিয়েছিলেন, উনি পাশের গ্রামের তান্ত্রিকের আস্তানা খুঁজে পেয়েছেন, যেখানে আপনি যাতায়াত করতেন। তুই তুই মোড়ল সেজে আমার মেয়ের প্রাণ নিয়েছিস। তুই আমার মেয়ে বলে দিয়েছিস তোর সিদ্ধির জন্য। আজ তোকে এই শ্মশানেই পুঁতে ফেলবো। শ্মশানে ধিকি ধিকি জ্বলা আলো আর গ্রামবাসীদের হাতের মশাল সব মিলিয়ে এক নারকীয় পরিবেশ তৈরি করেছে। মাহান্ত ভয়ে কাঁপতে শুরু করেছে। রঞ্জিত রঞ্জিত বিশ্বাস করো, আমি শুধু চেয়েছিলাম গ্রামটা যেন ভালো থাকে। তান্ত্রিক আমায় বলেছিল বলি না দিলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমি জানতাম না ও তোমার মেয়েকেই বেছে নেবে। চুপ কর কুলাঙ্গার। তুই মোড়ল হয়ে পিশাচের সাথে হাত মিলিয়েছিস। আমার বুকটা খালি করার সময় তোর হাত একবারও কাঁপলো না। আজ তোর রক্ত দিয়ে আমি আমার মেয়ের তর্পণ করব। তোরা সাধারণ মানুষ, তোরা কি বুঝবি শক্তির মহিমা? মনিকার রক্ত আমার অমরত্বের কাছাকাছি নিয়ে গেছে। এই সাধু তোদের বাঁচাতে পারবে না। অমরত্ব? পিশাচের সেবায় কোনোদিন অমরত্ব আসে না তান্ত্রিক। তোরা অনেক ক্ষতি করেছিস এই গ্রামের, আর না। স্বাহা। চন্দ্রুত্রা, জেগে ওঠ, শেষ করে দেই সাধুকে। তোর কোনো শক্তি আর চলবে না। যে খড়গ দিয়ে তুই মনিকার প্রাণ নিয়েছিস, সেই খড়গে আজ তোর বিনাশের কারণ হবে। শয়তানদের আর ছাড় দেওয়া যাবে না। আমাদের সন্তানদের খুনিদের আজ এই আগুনেই শেষ করতে হবে। আমি লোভে পড়ে গিয়েছিলাম। তান্ত্রিক আমায় বলেছিল আমি সারা জীবনের জন্য অজেয় মোড়ল হয়ে থাকবো। তোর লোভের মাসুল আমার মেয়েকে কেন দিতে হলো? রঞ্জিত,
থামো। পরমানন্দ সাধু তার হাতে লাঠি দিয়ে তান্ত্রিকের যজ্ঞকুণ্ডে এক আঘাত করলেন। মুহূর্তের মধ্যে আগুন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। তান্ত্রিক নিজের তৈরি মায়াজালে আটকা পড়ে গেল। তার পৈশাচিক অট্টহাসি এবার আর্তনাদে পরিণত হলো। এটা হতে পারে না, আমার সাধন, আমার অমরত্ব, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তোকে বাঁচানোর কেউ নেই, তোর মতো শয়তানকে কেউ বাঁচাতে আসবে না। তান্ত্রিকের আগুন মাহান্ত শরীরেও লেগে গেল। দুই অপরাধীর গগনবিদারী চিৎকারে পুরো শ্মশান কেঁপে উঠল। গ্রামবাসী পাথরের মতো দাঁড়িয়ে দেখল পাপের বিনাশ।